আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে থাকছে বেজলাইন টুলস ব্যবহার করে কিভাবে আপনি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষার্থীর রেকর্ড সংরক্ষণ করবেন সেই সম্পর্কে। তো পূর্বে আমি বেজলাইন সংক্রান্ত যত ভিডিও দিয়েছি সব ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনাদের প্রয়োজন অনুযায়ী সেই ভিডিওগুলো দেখে মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ করতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই ভিডিওতে আমি খুব সুন্দর এবং সাবলীলভাবে দেখিয়েছি যে কিভাবে আপনি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের গণিত বিষয়ে বেজলাইন টুলস ব্যবহার করে শিক্ষার্থীর ডাটা রেকর্ড করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো আমি ডায়াগনস্টিক অবলিক বেসলাইন মূল্যায়ন ফলাফল সংরক্ষণ ছক 2025 শ্রেণী চতুর্থ বিষয় গণিত এই সংরক্ষণ ছকটি ওপেন করে নিলাম। তো যে শিক্ষক চতুর্থ শ্রেণীর গণিত বিষয় পড়ান বলবেন শিক্ষকের নাম লিখতে এখানে, আর যে তারিখে চতুর্থ শ্রেণীর গণিত বিষয়টা যাচাই করবেন সেই তারিখটা এখানে লিখে দিতে বলবেন। আচ্ছা, এখানে তো শিক্ষার্থীর রোল নং আছে আর এখানে শিক্ষার্থীর নাম আছে। সকল শিক্ষার্থীর ডাটা সংরক্ষণ করার পরে অবশ্যই এখানে বিষয় শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর, এরকম যতটা পেজ আছে প্রত্যেকটা পেজের মধ্যে বিষয় শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর দিয়ে নেবেন। আচ্ছা, এখন আমরা গণিত বিষয়ের যে প্রথম সূচকটা পড়া ও কথায় লেখা, তারপরে আছে অঙ্কে লেখা, এই দুইটা সূচক আমি একসাথে বোঝানোর জন্য বেজলাইন টুলসটি ওপেন করি। এই যে দেখেন চতুর্থ শ্রেণী শিক্ষার্থীর শিক্ষণমান যাচাই 2025, এগুলি কিন্তু প্রথম সাময়িক পরীক্ষার সিলেবাস অনুযায়ী করা হয়েছে। তো প্রথমে 1 নাম্বার দেখেন পড়ো ও কথায় লিখো। তো শিক্ষার্থী এখানে 4টা আছে, এই 4টার মধ্যে যদি সে 4টাই পড়তে পারে তাহলে টিকমার্ক দিবেন, আর যদি 2টা পারে আর 2টা পারে না তার মানে 50% সে পারলো না, ক্রস দিয়ে পাশে 50% লিখে দিবেন। ঠিক কথায় লিখো পড়ার পরে সে এগুলি কথায় লিখবে, কথায় যদি লিখতে পারে সবগুলি টিকমার্ক দিবেন, আর যদি না পারে তাহলে পাশে ক্রস দিয়ে কত পার্সেন্ট পারলো না সেটা লিখে দিবেন, যেমনটি আমি লিখছি। আমার শিক্ষার্থী পড়া ও কথায় লেখা এটা পারছে, এজন্য আমি টিকমার্ক দিয়ে দিলাম। তারপরে দেখেন অঙ্কে লেখা, এখন আমি বেজলাইন টুলসটি আবার ওপেন করি। এই যে 2 নম্বরে আছে অঙ্কে লেখা 9990, এটা আমার শিক্ষার্থী পারছে। 13532, এটাও পারছে। 37777, এটা পারে নাই। 55608, তার মানে এখানে 4টা থেকে সে 3টা পারছে আর একটা পারে নাই। তাহলে সে কত পার্সেন্ট পারে নাই? 4টা থেকে একটা যদি না পারে, এই যে দেখেন আমি পূর্বের ভিডিওতে দেখাইছি তারপরে দেখা দিই, একটা পারে নাই এটাকে গুণ দিবেন আপনি 100 দিয়ে। এই যে 100 পাশে লিখলাম, আর কয়টা ছিল মোট? 4টা ছিল। পাশে অবশ্যই পার্সেন্টেজ দিয়ে নেবেন। তো 4 দিয়ে যদি আমি 100কে ভাগ করি 25 হয়, তাহলে 25 × 25 অর্থাৎ 25% সে পারে নাই। তো এটা আমি সংরক্ষণ রেকর্ডে লিখব। তো অঙ্কে লেখার বেলায় এখানে আমি ক্রস দিব এবং 25% যে পারে নাই পাশে আমি এটা লিখে দিলাম। তারপরে স্থানীয় মান নির্ণয় করা, এটার জন্য আমি আবার বেসলাইন টুলসটি ওপেন করি। 3 নাম্বার দেখেন এই যে একটা সংখ্যা, এই আরেকটা সংখ্যা, সংখ্যাটির অঙ্কগুলো স্থানীয় মান নির্ণয় করো। প্রথমটার ক্ষেত্রে 6টা কোন স্থানে আছে, 7 কোন স্থানে আছে, 3 কোন স্থানে আছে, 2 কোন স্থানে, 1 কোন স্থানে, 4 কোন স্থানে আছে। ঠিক দ্বিতীয়টার ক্ষেত্রে যদি এইভাবে কোনটা কোন স্থানে আছে সে বলতে পারে বা লিখতে পারে, তাহলে বুঝবেন যে স্থানীয় মানে তার কোনো সমস্যা নেই, তাহলে তাকে টিকমার্ক দিবেন। যে শিক্ষার্থীর স্থানীয় মানে সমস্যা নেই সে অঙ্কের বেলায় যোগ বিয়োগ গুণ ভাগ, এরপরে বিভিন্ন প্রতীক ব্যবহার করে সংখ্যার তুলনা, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এগুলি সে কিন্তু অনায়াসে পারার কথা। তো আমার শিক্ষার্থী এগুলি পারছে 3 নাম্বার। তো 3 নম্বরে আমি টিকমার্ক দিয়ে দিব। তারপরে দেখেন 4, এটাও আমি করে ফেলি। এখন প্রতীক ব্যবহার করে সংখ্যাগুলো তুলনা করো, যে ছোট বড় প্রতীক আছে এগুলি ব্যবহার করবে সে এখানে। তো এখানে আমার শিক্ষার্থী এটা পারছে, তারপরে আমার শিক্ষার্থী এটা পারছে, তারপরে আমার শিক্ষার্থী এটা ভুল করে ফেলেছে, আবার আমার শিক্ষার্থী এইটা পারছে। তাহলে 4টার থেকে সে 3টা পারছে আর একটা পারে নাই। তো এখানে সে 3 নম্বরে সম্পূর্ণ টিকমার্ক পাবে, 4 নম্বরে 20% সে পারে নাই। তো এটা আমি সংরক্ষণ রেকর্ডে তুলে দিব, এই জন্য আমি সংরক্ষণ ছকটা ওপেন করি। স্থানীয় মানটা সে পারছে, তো এটার মধ্যে সে 25% অর্থাৎ 4টা থেকে একটা পারে নাই, এই জন্য 25%টা পাশে আমি লিখে দিলাম। তারপরে বড় থেকে ছোট ক্রমে সাজানো এবং ছোট থেকে বড় ক্রমে সাজানো, এই দুইটা আমি একসাথেই দেখাই দিচ্ছি। এই জন্য বেজলাইন টুলসটি ওপেন করি। এই যে 5 নম্বরে দেখেন প্রথমে আছে বড় থেকে ছোট, মানে একয়ের মধ্যে,
আর ক্ষয়ের মধ্যে আছে ছোট থেকে বড়, এই ক্ষয়ের মধ্যে। তো আমার শিক্ষার্থী ক নাম্বারটা পারছে, এই জন্য এটার মধ্যে আমি টিকমার্ক দিব। আর খ নাম্বারটা ভেজাল লাগাই দিছে, এই জন্য আমি এটাতে ক্রস দিব এবং এটাই ভেজাল লাগাইছে এখানে। তো 4টার মধ্যে সে একটা ভুল করছে। তো এটা আমি সংরক্ষণ ছকে যেভাবে লিখবো, বড় থেকে ছোটটা সে পারছে, এটা সে 4টার মধ্যে একটা ভুল করছে, তার মানে 25% ভুল করেছে। হ্যাঁ, তো আমি 25% দিয়ে দিলাম। তারপরে যোগ এবং বিয়োগটা আমি একসাথেই দেখাই দিচ্ছি আপনাদের, এই জন্য পিডিএফ টুলসটা ওপেন করি। এই যে যোগ, আমার শিক্ষার্থী এইটা পারছে এবং এইটা পারছে, এটা ভুল করছে। তো যোগের ক্ষেত্রে সে 3টার মধ্যে একটা ভুল করছে, তাহলে এক্ষেত্রে সে 33% ভুল করছে। হ্যাঁ, এটা আমি পাশে রেখে দিব। ঠিক বিয়োগ অঙ্কটা দেখেন, তো 7 নাম্বার দেখেন বিয়োগ আছে। বিয়োগের ক্ষেত্রে আমার শিক্ষার্থী এখানে 3টা অঙ্ক আছে, 3টাই সে পেরেছে, এই জন্য আমি এখানে টিক মার্ক দিব। তো আমি আবার সংরক্ষণ ছকটা ওপেন করি। তো এটার মধ্যে আমার শিক্ষার্থী 33% ভুল করছে, অর্থাৎ 3টার মধ্যে একটা ভুল করছে, এই জন্য এখানে 33%টা পাশে দিয়ে দিবেন। আপনারা যখন কলম দিয়ে লিখবেন অবশ্য ছোট জায়গার মধ্যেই হয়, আমি তো কম্পিউটারে লিখতেছি। আর বিয়োগের ক্ষেত্রে সবটি হয়েছে, এই জন্য টিকমার্ক দিয়ে দিলাম। তারপরে গাণিতিক সমস্যা সমাধান, এটার জন্য আমি আবার বেসলাইন টুলসটা ওপেন করি। এই যে 8 নম্বরে আছে, একটি বিদ্যালয়ে মোট 1638 জন শিক্ষার্থী ছিল, ওই বিদ্যালয়ে 235 জন নতুন শিক্ষার্থী এলো এবং 113 জন শিক্ষার্থী অন্য বিদ্যালয়ে চলে গেল। এখন বিদ্যালয়ে মোট কতজন শিক্ষার্থী আছে? তো আমার শিক্ষার্থী এটার সাথে এটা যোগ করেছে এবং যোগফল থেকে এটা বিয়োগ করেছে। তো আমার শিক্ষার্থীটা পেরেছে, এই জন্য আমি 8 নম্বরে টিকমার্ক দিব। পাশাপাশি গুণ ভাগটাও দেখায় দিই। আমার শিক্ষার্থী গুণের ক্ষেত্রে এখানে 3টা আছে, 3টাই পেরেছে, এটার মধ্যে আমি টিকমার্ক দিব। তারপরে আমার শিক্ষার্থী ভাগের ক্ষেত্রেও 2টা পেরেছে, তো এটার মধ্যে আমি টিকমার্ক দিব। তাহলে 8, 9 এবং 10 এগুলির মধ্যে আমি টিকমার্ক দিয়ে দিব। এটা পারছে, এটাও পারছে, এটাও পারছে। তারপরে গুণ ও ভাগ সম্পর্কিত গাণিতিক সমস্যা, আমরা পিডিএফ টুলসটা ওপেন করি। যদি তুমি তোমার একটি মাটির ব্যাংকে প্রতি মাসে 250 টাকা জমাও, তবে 1 বছরে তুমি কত টাকা জমাতে পারবে? এটা আমার শিক্ষার্থী পারে নাই, এই জন্য আমি ক্রস মার্ক দিয়ে দিব। জ্যামিতির ক্ষেত্রে দেখেন, লম্ব রেখা ও সমান্তরাল রেখা আঁকো। তো এই ক্ষেত্রে আমার শিক্ষার্থী লম্ব রেখাটা পারছে, সমান্তরাল রেখা সেটা বোঝে নাই, এই জন্য এটা দিতে পারে নাই। তো আমার শিক্ষার্থী লম্ব রেখাটা পারছে আর সমান্তরাল রেখাটা পারে নাই, তাহলে সে 2টার মধ্যে একটা পারে নাই, তার মানে 50% পারে নাই। তো আমি এটা তুলে দিব রেকর্ড সংরক্ষণ ছকে। তো গুণ ও ভাগ সম্পর্কিত সে পারে নাই, আর এখানে ক্রস এবং 50% এটা আমি দিয়ে দিব। তো মন্তব্যের ঘরে কি লিখবেন? মন্তব্যের ঘরে লিখবেন, এখানে মোট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টি সূচক আছে। 13টির মধ্যে সে পারছে না, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা সে পারে নাই। তাহলে কত পার্সেন্ট পারছে এটা আপনি কীভাবে বের করবেন? আপনি লিখবেন 6টা পারে নাই, 6 গুণ কত? 100, ভাগ দিবেন 13 দিয়ে, আর পাশে অবশ্যই পার্সেন্টেজটা দিয়ে নেবেন। তো কত পার্সেন্ট পারছে না আপনারা এটা ক্যালকুলেশন করবেন। তো আমি ক্যালকুলেশন করে দেখেছি 46.15% সে পারে নাই। তো 15টা আমি লিখলাম না, আমি সরাসরি 46% লিখে দিব। তার মানে ওই শিক্ষার্থীর গণিত বিষয়ে 46% ঘাটতি আছে। তো এটা ফিডব্যাক দেওয়ার জন্য আমি আমার সুবিধা মতো ব্যবস্থা নেব। তো এইভাবে আপনি আপনার বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর সকল শিক্ষার্থীর গণিত বিষয়ের মূল্যায়ন ফলাফল সংরক্ষণ ছক তৈরি করে নেবেন। পরবর্তীতে আমার ভিডিও থাকবে 5ম শ্রেণীর গণিত বিষয়ের মূল্যায়ন ফলাফল সংরক্ষণ ছক কিভাবে ফিল আপ করবেন সেই সম্পর্কে, তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খোদা হাফেজ।